তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়ে ফুরিয়ে গেল সেই তারই আনন্দ। স্ফুলিঙ্গ জানে নিশ্চিত নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তারপরও কিন্তু উড়ে যায় আনন্দের জন্য। আমাদের ফিনিক্স পাখির মতো কিন্তু কিছু কিছু স্ফুলিঙ্গ আবার ফিরে আসে নতুন করে উড়বে বলে। এই মুহূর্তে বাংলাদেশে তেমনই একজন স্ফুলিঙ্গের নাম বাবর আলী, যিনি গত 19শে মে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সামিট করেছেন এবং একই সাথে প্রথম বাংলাদেশি হিসেবে একই সাথে 2টি 8000 মিটার পর্বত জয় করেছেন। আমাদের সঙ্গে আজকে আছেন বাবর আলী, আমরা কথা বলবো তার সাথে। বাবর আলী, কেমন আছেন? খুব ভালো আছি। সত্যি করে বলবেন, ঠিক এই মুহূর্তে আপনি কেমন আছেন? সত্যি করে বলবেন, এই মুহূর্তে, মানে এই মুহূর্তে না, এই যে যে সময় এখন যাচ্ছে। আমি একটু খানিকটা ক্লান্ত, এইটুকু বলবো। আর হচ্ছে হয়তো এই মুহূর্তে একটু হয়তো লোকের অ্যাটেনশনের কেন্দ্রবিন্দু খানিকটা, তো এইটা আমার জন্য একটু অকওয়ার্ড, আমি এইটাতে অভ্যস্ত নই আর কি, তো এই জন্য একটু খানিকটা চাপে আছি বলবো। আপনি এভারেস্ট আরোহণের জন্য দেশ ছাড়েন 1 এপ্রিল, আপনি দেশে ফিরেছেন 28 মে। 1 এপ্রিলের আগের বাবর আলীর থেকে 28 মের পরের বাবর আলীর পার্থক্যটা কি? ব্যক্তি হিসেবে কোনো পার্থক্য নেই, আমার চিন্তা ভাবনায় বা কোনো কিছুতেই কোনো পরিবর্তন হয়নি। এখন এইটুকু একটু চেঞ্জ বলবো, হয়তো একটু লোকে একটু চেনে, একটু আগ্রহ নিয়ে কথা বলতে আসে, এইটুকু হচ্ছে বাহ্যিক যদি চেঞ্জ বলি, কিন্তু ব্যক্তি আমি আগের সেই মানুষটাই আছি। চট্টগ্রাম থেকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আছেন, তো আপনার এই যে শুরুটা কিভাবে হলো এই অ্যাডভেঞ্চার জগতে, পাহাড় পর্বতে বিচরণের? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। একটু চাঁদের পাহাড় থেকে কোট করি, হচ্ছে সেই দলের মানুষ, সারা আকাশ হচ্ছে যাদের ঘরের ছাদ আর সারা পৃথিবী যাদের পায়ে চলার পথ। এটা শঙ্কর বলেছিল ডিয়াগো আলভারেজ সম্পর্কে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আমাকে কে ইন্সপায়ার করে, প্রিয় ব্যক্তিকে। আমি এই 2 ফিকশনাল ক্যারেক্টারের নাম বলতে চাই যারা আসলে আমাকে মানে অ্যাডভেঞ্চারের প্রতি ধাবিত করেছে বলবো। আর যদি হিমালয় নিয়ে আগ্রহ জন্মায় সেটা সমরেশের গর্ভধারিণী পড়ে। আর এইগুলো তো তখন ছিল আসলে ওইটুকু আমি বইয়ের পাতায় পড়তে পারতাম, ক্যালেন্ডারের পাতায় ছবি দেখতে পারতাম, এইটুকু সামনে থেকে দেখা, ছোঁয়া, অনুভব করা, এগুলা কখনোই সেই সুযোগটা আমার হয়নি আর কি। তো সেই সুযোগটা আসে 2010 সালে, প্রথমবার আমার সুযোগ হয় চট্টগ্রাম হিল ট্রেকসে বান্দরবানে ট্র্যাক করার, এবং প্রথমবার গিয়ে ওই যে এবার এতদিনের সেই বইয়ের পাতায় দেখা আর ক্যালেন্ডারের ছবিতে দেখা সেই পাহাড়কে কাছ থেকে দেখতে পারার পরে হচ্ছে এরপরে এটা লাগাতার চলতে থাকলো আর কি, এবং দেয়ার ওয়াজ নো স্টপিং। এবং 2010 সাল থেকে আমি 14 সালের এই সময়টুকুতে প্রচুর ট্র্যাক করেছি, ইনফ্যাক্ট 2015 অক্টোবর পর্যন্ত। এই সময়টুকু আমাদের শুধু 2010 থেকে না, 2010-এ আমি শুরু করেছি, আর একটু পেছন থেকে এগুলো 2000 সালে, মানে 2001 বা এই সময়টুকু থেকে, বা 98 থেকে আসলে লোকে বেশি করে যাওয়া শুরু করেছে হিল ট্রেকসে। এইটুকু আমাদের পাহাড় এক্সপ্লোরেশনের বলবো, আমাদের সবুজ পাহাড় এক্সপ্লোরেশনের স্বর্ণযুগ ছিল। তো আমিও লাকি যে শেষাংশে হলেও আমি আমার বয়স অনুপাতে ওই অংশে আমিও একটা ছোট্ট অংশ ছিলাম, এবং সুযোগ হয়েছে আমাদের সবুজ পাহাড় এক্সপ্লোরেশনের। আর দেশের পাহাড়ে যেতে যেতে একটা সময় মনে হলো যে না, দেশের পাহাড়ে চ্যালেঞ্জটা আমার অনেকটুকু দেখা হয়েছে, এবার আরেকটু খানিকটা চ্যালেঞ্জের মুখে নিজেকে ফেলা উচিত। তখনই আমি প্রথম 2014 সালে হচ্ছে নেপাল হিমালয়ের ল্যাংটাং গোসাইকুন বলে যে ট্র্যাক, সেটা করি, এবং সেখানে 3টা ট্রেকিং পিক ছিল যেগুলা আরোহণ করতে কোনো ধরনের পর্বতারোহণ সরঞ্জাম বা ওরকম টেকনিক্যাল জ্ঞান না থাকলেও চলে, এরকম 3টা পর্বতে ওই সময় আরোহণ করার সুযোগ হয়। এবং এরপর থেকে আমি প্রত্যেক বছর মোটামুটি হিমালয়ে গেছি, কোভিডের সময়টুকু বাদে। ছোটবেলায় আসলে আপনার কেমন ছিল, কেমন ছিলেন, আপনার জন্ম কোথায়, এই বেড়ে সম্পর্কে জানতে চাই। জন্ম বেড়ে ওঠা আমার সব চট্টগ্রামেই, এবং লাকিলি আমার পড়াশোনাও আমার নিজ শহরেই আমি করতে পেরেছি। ইভেন গ্রাজুয়েশন লেভেলের পড়াশোনাও আমার সুযোগ হয়েছে আমার নিজ শহরের মেডিকেল কলেজে পড়ার। আর ছোটবেলায় তো আসলে বলবো হচ্ছে আমি খুব শান্তই ছিলাম, আমার মা যদি সেটা মানতে চায় না, বলে আমি খুব দুরন্ত ছিলাম, কিন্তু আমার মনে পড়ে যদ্দূর খুব শান্ত ছিলাম, খেলতে খুব পছন্দ করতাম।
ক্রিকেট, ফুটবল সম্ভব মোটামুটি সব খেলা, সিজনাল ব্যাডমিন্টন থেকে শুরু করে সবই খেলতাম। খেলার প্রতি একটা টান ছিল, সেটা যেমন স্কুলে যদি আমি বলি 6-এ মুসলিম হাই স্কুলে ভর্তি হওয়ার পরে হচ্ছে আমি ডে শিফটে পড়তাম, 12টা থেকে 4:30 স্কুল ছিল, 10টা 10:30 স্কুলে চলে যেতাম যে খেলার লোভে, এইটুকু সময় একটু খেলার সুযোগ হতো। তা ওই স্কুলে পড়ার সময় কি বড় হয়ে ডাক্তার হতে চেয়েছেন, না সিনেমার নায়ক হতে চেয়েছেন, না ক্রিকেটার হতে চেয়েছিলেন? থাকে না মানে কমন তিনটা ইচ্ছে থাকে স্কুলের বাচ্চাদের। প্রথম হতে চেয়েছি আমি যে স্কুলে পড়তাম, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, সেই স্কুলের লাগোয়া হচ্ছে কোতোয়ালি থানা ছিল। তো ওই সময় প্রথম দিকে হচ্ছে পুলিশ দেখে হচ্ছে মানে খুব সমীহ করতাম আমরা, তো পুলিশ দেখে এটা ভাল লাগতো এবং তখন একটু একটু করে পুলিশ হতে চেতাম। বাংলাদেশ তখন সবে টেস্ট ক্রিকেট খেলতে শুরু করেছে, 8-9 যখন পড়ছি সবে টেস্ট ক্রিকেট খেলতে শুরু করেছে, এবং যেটা হয় খুব স্বাভাবিকভাবে 3 দিনে টেস্ট হেরে যেত বা 4 দিনে টেস্ট হেরে যেত। বাকি সময়টুকুতে আমাদের বাসায় তখন প্রথম আলো রাখা হতো, তো বাকি সময়টুকুতে হচ্ছে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক ছিলেন উৎপল শুভ্র, তো উনি নানান কলাম লিখতেন। ওনার প্রতি আমার খুব মুগ্ধতা কাজ করতো, এবং একটা সময় আমি ঠিক করলাম যে আমি স্পোর্টস জার্নালিস্ট হব। দুটোই এক হচ্ছে, আমার দেশ বিদেশ ঘুরে খেলা দেখা হবে, খেলাধুলা আমার পছন্দ, একই সাথে হচ্ছে খেলাও দেখবো, দেশ বিদেশে ঘোরা হবে, এই দুটো জিনিসের কম্বিনেশন, এটা আমাকে খুব টানলো আর কি। এবং ক্লাস 9-এ ওঠার পরে আমি বাসায় বললাম যে আমি সায়েন্স নিব না, যে আমি কমার্স নিচ্ছি, আমি জার্নালিস্ট হবো, আমার সায়েন্স নিয়ে লাভ কি। তো এই দুটোর কোনোটাই আমার হওয়া হয়নি, বাবার ইচ্ছাই হচ্ছে প্রাধান্য পায় এবং আমাকে আলটিমেটলি মেডিকেলে ভর্তি হতে। আচ্ছা, তারপর আপনি মেডিকেলে ভর্তি হওয়ার পরই আপনার অ্যাডভেঞ্চার জগতে বিচরণ, এটা কি শুরুটা কিভাবে, নিজে নিজে একা একা নাকি কোনো ক্লাবের বা কোনো ভাইদের হাত ধরে? পদচারণাটা নিজে নিজে একা একাই বলবো, জাস্ট বন্ধুদের সাথে হচ্ছে নিয়ে গেছিলাম, আমি প্ল্যান করেছিলাম, আর আমারই খুব বেশি আগ্রহ ছিল, এবং আমার যে বন্ধুদেরকে আমি নিয়ে গেছিলাম ওরা আর কখনো পাহাড়ে যায়নি। ওরা আমার সবাই মেডিকেল কলেজের বন্ধু ছিল, এবং ওদের এটাতে আসলে খুব একটা আগ্রহ ছিল না, এত শারীরিক শ্রমে ওরা কেউ অভ্যস্ত না, কিন্তু আমি মজাটা পেয়ে গেলাম আর কি, এবং আমি কন্টিনিউ করেছি, আমি আর কখনো ওদেরকে পাহাড়ে নিয়ে যেতে পারিনি আর কি। 2010-এ আপনি প্রথম বাংলাদেশের সবুজ পাহাড়ে গেলেন, 2024-এ 14 বছর পর হচ্ছে আপনি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে গেলেন। তো আমরা শুনলাম আপনি হিমালয়ে কিভাবে, এরপর আপনি বিভিন্ন অভিযানে গিয়েছেন, তবে এভারেস্টে যাওয়ার এই যাত্রাটা কখন থেকে শুরু হলো, বা এই প্রস্তুতিটা আপনার কখন থেকে শুরু হলো? আপনি এর আগে আপনি মাউন্টেনিয়ারিংয়ের কোর্স করে এসেছেন, তো এটা কখন থেকে ভাবলেন যে আপনার করা উচিত বা আপনি চ্যালেঞ্জগুলো নিতে পারবেন? আমি বলবো হচ্ছে 2014 সালে আমি প্রথমবার যখন হিমালয়ে যাই, তখন ফেরার পরে আমার এটা মাথায় আসলে স্ট্রাইক করে, এবং আমার যে দুজন সঙ্গী ছিল ফরহান জামান আর আরিফ নেওয়াজ, আমার এই দুই ভাই এরও আসলে বলছিল আর কি, কারণ এর আগে আমি জানতাম আমি দেশের সবুজ পাহাড়ে ভালো হাঁটি, এইটুকু জানতাম, আমার ট্র্যাকমেটদের কাছ থেকে জানতাম আর কি, যে হয়তো ওদের সাথে ওরা এটা ফিল করতো যে আমি ভালো হাঁটি, কিন্তু হিমালয়ে আমি আসলে কেমন করবো সেটা আমি জানি না, কারণ এটা ডিফারেন্ট একটা অল্টিটিউড, ডিফারেন্ট একটা টেরেইন, খুব শক্তিশালী কেউ ওখানে গিয়ে হয়তো অসুস্থ হতে পারে। তো প্রথমবার যাওয়ার পরে বুঝলাম যে না, মানে এটা আমিও ফিল করলাম যে না, আমি চাইলে হয়তো এইটাতে আরেকটু ভালো করতে পারি, আরেকটু কঠিন চ্যালেঞ্জগুলো নেওয়া সম্ভব। তো এইবার ধীরে ধীরে প্রত্যেক বছরই যাওয়া, এবং প্রত্যেক বছরে আমি যেটা করতাম যে আরেকটু কঠিন চ্যালেঞ্জিং পিক বেছে নিতাম, যাতে আমি ক্লাইম্বটাও এনজয় করতে পারি, এবং নিজের হচ্ছে আমি বলবো অভিজ্ঞতাটাকে আরেকটু লেভেল আপ করা যায়। এরই ধারাবাহিকতায় 2017 সালে আমি একটা পর্বত অভিযানে যাই, মাউন্ট ফাবরাং। তো ওটাতে একটা ছোট্টখাটো দুর্ঘটনা ঘটে। তো এইবার গিয়ে আমার মনে, এর আগে আমি প্রথাগত যেটা মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ বা ইনস্টিটিউশনাল যে প্রশিক্ষণগুলো হয়, এগুলো নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না। আমার ধারণা ছিল এগুলা বেশিরভাগ জিনিসটুকু আমি পারি, নানানভাবে শিখেছি, এইটা মনে হয় আমার করার দরকার নেই, 28 দিন সময় এটা ব্যয় করার দরকার নেই, আমি হয়তো পারি। কিন্তু ওই দুর্ঘটনার পরে আমার একটা বোধোদয় হয় যে আমার ইনস্টিটিউশনাল শিক্ষাটা দরকার, তাহলে হয়তো আমি আরেকটু কনফিডেন্ট হব। তো পরবর্তীতে আসলে আমি ওই অভিযান থেকে ফেরার 2 মাসের মাথায় আমি মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ যে কোর্সটা হয়, বেসিক মাউন্টেন কোর্স, আমি উত্তরাখণ্ডের উত্তরকাশী ভারতের হচ্ছে নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং থেকে কোর্সটা করি, এবং এটা আসলে আমাকে অনেকভাবে হেল্প করেছে, আমার কনফিডেন্স বুস্ট আপ করেছে অনেকভাবে। এইটুকু। এরপরে হচ্ছে আমি আরো পাহাড়ে যাওয়ার হচ্ছে আমি যদি বলি ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিলাম। যেমন 2019 সালে আমি পরপর 3টা 6000 মিটার
অভিযান একদম টানা গিয়েছি। তো 2020 সালটা হতে পারতো যে আমার জন্য খুব ভালো বছর। আনলাকিলি আমি ওই সময় প্রস্তুতি নিচ্ছিলাম অ্যাটলিস্ট একটা 7000 মিটার পর্বত বা সাথে আরো কিছু একটা অ্যাড করা। আনফরচুনেটলি সেটা হয়নি। আপনি যখন 17-18 তখন তো আপনার পড়াশোনা শেষ, তো এই সময় আপনি যখন এই পাহাড়ে যাচ্ছেন বা এই কোর্স করতে যাচ্ছেন, আপনার ফ্যামিলি বাধা দেয়নি? ফ্যামিলি না, ওর দিনে আসলে বাবা মা মোটামুটি বুঝে গেছে যে ও এমন কিছু করছে যেটা খারাপ নয়, এটার জন্য শারীরিকভাবে খাটাখাটনি করছে। বাবা মা আমার এফোর্টটা দেখছিলেন, সকালে উঠে আমি হাঁটতে বেরোচ্ছি, দৌড়াচ্ছি, আমি ফিজিক্যাল ফিটনেস নিয়ে কাজ করছি, আমার ডায়েট ঠিক করছি। এবং ইনিশিয়ালি ওদের একটু ভয় ছিল যে আমি যখন প্রথম দিকে বান্দরবান যেতাম, আমার বয়স কম ছিল এবং 5-7 দিন 10 দিন এমন হয়েছে আমি 14-16 দিন বান্দরবান থেকেছি বড় ছুটিগুলোতে। তো তখন ভাবতো যে খারাপ সঙ্গে পড়লো কিনা, বা এটা নিয়ে একটু একটা কনসার্ন থাকে আর কি বাবা মারা, যেহেতু বয়সও কম ছিল। তো পরবর্তীতে আমি যেটা করি, আমি যাদের সাথে আসলে ঘুরি বা যারা আমার ট্র্যাকমেট, ওদেরকে আমি ফ্যামিলিতে ইন্ট্রোডিউস করতে শুরু করলাম। এবং লাকিলি আমার বেশিরভাগ মানে যেভাবে আমার বেশিরভাগ বন্ধুরা হচ্ছে সিনিয়র বন্ধু। ইন্ট্রোডিউস করে দেওয়ার পরে আর পরিবারে খুব একটা অসুবিধা হয়নি, ওই প্যাশনটাও দেখছিল। তবে একটু বড় লম্বা সময়ের জন্য গেলে হয়তো একটু খানিকটা অসুবিধা হয় আর কি। তারপর 2022-এ এসে আপনি প্ল্যান করলেন কিসের? আমাদাবলাম আমার অনেকদিন ধরে এই পর্বতটা পছন্দ, কিন্তু সাহস করতে পারছিলাম না আর কি। তো এটা প্রথম যখন ভাবছিলাম যে মানে আসলেই সিরিয়াসলি ভাবতে শুরু করলাম, তখন বারবার মনে হচ্ছিল যে মানে নক্ষত্রের জন্য পতঙ্গের বাসনা কিনা আর কি। মানে এটা দেখতে এত সুন্দর এবং এত টেকনিক্যাল একটা মাউন্টেন। পরে আমি যখন আমার ক্লাবেরই ফরেন ভাইকে জিজ্ঞাসা করলাম যে আরেকটা পিক আমি দেখছিলাম বারুনসে বলে, এটা মাকালু বরুণ ন্যাশনাল পার্কে এভারেস্টের ওই রিজনের ঠিক পাশেই। তো অরুণ বরুণ ভ্যালির ওই সেই বারুনসে, ওই বারুনসে এবং আমাদাবলামের মধ্যে আমি একটু কনফিউশনে ভুগছিলাম আর কি। তো ফরেন ভাই একটা কথা বলছিল, তোর জন্য সন্দেশ টাকা আছে, ময়দা গুটলি করে খাস না, আমাদাবলাম ট্রাই কর। প্রিপারেশন আমি নিচ্ছিলাম, কিন্তু স্টিল আমাদাবলাম আমার কাছে একটু অন্য কিছু ছিল সবসময়। তো 2022-এর অক্টোবরে সেটা ক্লাইম্ব হলো এবং ক্লাইম্ব হলো এবং আমি বেশ কনফিডেন্টলি ক্লাইম্ব করেছি। এবং ক্লাইম্ব করার পরে মনে হলো যে না, এবার আসলে সিরিয়াসলি এভারেস্টের কথা আমার নিজের ভাবা উচিত। এবং আমাদের পর্বতারোহী বন্ধুরাও যারা আছে, ওরা আসলে খুব করে বলছিল যে এবার এভারেস্টটা করা উচিত। তখন ভাবতে শুরু করলাম। 23-এ আমার 2022-এর শেষ দিকে কিছু একাডেমিক ব্যস্ততা ছিল, প্ল্যান ছিল আসলে 2023-এই এটা করার। এরপরে এবার 23-এর শেষে এসে এবার আসলেই সিরিয়াসলি ভাবতে শুরু করলাম। এবং সেটা হলো একদিক দিয়ে মানে আমি খুশিও আসলে 2024-এ আমি আসলে এভারেস্টে গেছি বা ক্লাইম্ব করার সুযোগ পেয়েছি। এটার কারণ হচ্ছে ঠিক 100 বছর আগে হচ্ছে ম্যালোরিয়ার আরভিনের অভিযান হয়েছে। এরকম কাছাকাছি সময় সবচেয়ে ভালো হতো আমি তিব্বত দিক দিয়ে অভিযান করতে পারলে। যেহেতু লোৎসেও ক্লাইম্ব করব, সেটা যেহেতু তিব্বত দিয়ে ক্লাইম্ব হয় না সেজন্য হয়নি। আদারওয়াইজ আমি আসলে খুব করে চাইতাম যাতে আমি তিব্বত দিয়ে। মানুষ আসলে জানতে চায় যে আপনি পরপর আমাদাবলাম সামিট করে এসে আপনি পরের বছর আবার কাশ্মীর থেকে কন্যাকুমারী দীর্ঘ একটা সময় সাইকেল চালালেন, এবার এবছর এভারেস্ট। আমার সাথে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানে, তারা জানতে চায় আপনি এত সময় কোথায় পান, আপনি এত টাকা কোথায় পান। আচ্ছা, ওকে। কাশ্মীর থেকে কন্যাকুমারী এটা মানে এই রাইডটা করতে খুব বেশি টাকা লাগে না আর কি। আমার মনে হয় 16-17 হাজার রুপি হয়তো ইন্ডিয়ান রুপিতে খরচা হয়েছে, খুব বেশি পয়সা লাগে না। কারণ বেশিরভাগ সময় আমি ধাবাতে থেকেছি, ধাবাতে থাকতে টাকা লাগে না, শুধু রাতের খাবারটা খেলেই হয়, বা পেট্রোল পাম্পে থেকেছি এরকম। তো এইগুলোতে এই ধরনের অ্যাডভেঞ্চার সাইক্লিং করতে বা ক্রস কান্ট্রি হাইকিং করতে খুব অল্প টাকা লাগে, এইটুকু বলতে চাই। হ্যাঁ, পর্বতারোহণ খুবই হচ্ছে একটা এক্সপেন্সিভ স্পোর্টস। এটার কারণ যে সরঞ্জামগুলো লাগে, প্রত্যেকটা সরঞ্জাম খুবই দামি। খেলাটাই হচ্ছে যে অংশগ্রহণের জন্য বা ওই পর্বতের পারমিট নেওয়া, ওটা অনেক বেশ খরচ বা ব্যয় সাপেক্ষ ব্যাপার বলবো আর কি। তো টাকার যোগান আমি নিজেই দেই অন্য আগের সব অ্যাডভেঞ্চারে, এভারেস্ট বাদে সব অ্যাডভেঞ্চারের যে পয়সা দরকার ছিল সেটার যোগান আমি যখনই চাকরি করি। আমি যেহেতু খুবই মিনিমালিস্ট ওয়েতে লাইফ লিড করি, আমার অন্য কোনো নেশা নেই অ্যাডভেঞ্চারের নেশা ছাড়া। তো আমার জন্য একটু টাকা জোগাড় করা বা টাকা আমি সেভ করতে পারি এবং করিও সেটা, যাতে আমি আমার অ্যাডভেঞ্চারটাকে ফিট করতে পারি এই টাকা থেকে।
আর এভারেস্টের ক্ষেত্রে যেহেতু অঙ্কটা আসলে অনেক বিশাল ছিল, এইটা আমার পক্ষে সম্ভব ছিল না, এইটার জন্য আমার হচ্ছে অন্য হেল্প নিতে হয়েছে। আমরা জানি যে এভারেস্ট একটা আপনার ক্রাউড ফান্ডিংয়ে যেতে হয়েছিল, বাংলাদেশে যে প্রবলেমটা হয় যে স্পন্সরশিপের প্রবলেম, তো এই চ্যালেঞ্জটা আপনি কিভাবে মোকাবেলা করলেন? ক্রাউড ফান্ডিং এর জন্য আমি খুব লার্জলি ডিপেন্ড করছিলাম আসলে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোর উপর। আনলাকিলি আমি যেদিন হচ্ছে ক্রাউড ফান্ডিং এর জন্য একটা ভিডিও বানাই এবং বানানোর পরে সেটা যেদিন পোস্ট করা হয় বাংলাদেশে, সেদিন ফেসবুক ক্র্যাশ করে উইদিন 5 মিনিটস মনে আমি ভিডিওটা দেওয়ার পরে। তো সেটার যেরকম রেসপন্স হওয়া উচিত ইনিশিয়ালি সেটা ওইভাবে পাইনি, কিন্তু আমার বন্ধুদেরকে আসলে ধন্যবাদ। ওরা আসলে বন্ধু শুভাকাঙ্ক্ষী যারাই আছে ওরা আসলে এটা অনেক লোকের কাছে ছড়িয়ে দিয়েছে এবং এই অনুষ্ঠানের এটা সূত্রে আসলে আর কি একটু বলতে ওদেরকে আসলে একটা বিগ থ্যাঙ্কস দিতে চাই, যারা যত ছোট্ট অ্যামাউন্টই হোক আমার এই অভিযানের সাথে ছিলেন এবং আমি তাদেরকে আসলে মনে রেখেছি যে এভারেস্টের চূড়ায় ভালো হচ্ছে চূড়ায় আমি ওয়েলউইশারদের জন্য একটা ছোট্ট ব্যানার নিয়ে গেছিলাম এবং আজকে একটু এই সুযোগে একটু তাদেরকে ধন্যবাদও দিতে চাই। আর এছাড়াও হচ্ছে আমার ক্লাবের মেম্বার যারা এবং যারা ক্লাব অনেকভাবে এগিয়ে এসছে, ক্লাবে আগে যেগুলো উদ্ধৃত মেডেল ছিল আগের ইভেন্টের সেটা বিক্রি করে একটা টাকা জোগাড় করার চেষ্টা করা হয়েছে। ইভেন শুধু সেটা না, অন্য অনেক ইভেন্টের যে উদ্ধৃত মেডেলগুলো আমার জন্য অনেকে পাঠিয়েছে এবং অনেকগুলো সামাজিক সংগঠন এগিয়ে এসছে, তো এদেরকেও ধন্যবাদ। এবং এই ক্রাউড ফান্ডিং এর আইডিয়াটা আসলে আমি নিতান্ত বাধ্য হয়েই করেছি। আমার যদি সুযোগ থাকতো এই টাকাটা কর্পোরেট প্রতিষ্ঠানগুলো থেকে আমি স্পন্সর থেকে পেতাম তাহলে আমি ডেফিনেটলি এটাতে যেতাম না আর কি। ফিরে এসে বলেছেন যে একটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস ক্লাইম্বিং, এটা যে এত মানুষকে এত সারা জায়গাবে দেশ জুড়ে, এটা কল্পনাতীত ছিল। তো আপনি একা গিয়েছেন, আপনার ক্লাব ছাড়া কতটুকু সম্ভব ছিল আসলে পর্বতের চূড়ায় যাওয়া? আপনি চট্টগ্রামের ভার্টিক্যাল ড্রিমার্স থেকে, তো এই যে আপনি কি আসলে একা গিয়েছেন নাকি এত মানুষ বা আপনার ক্লাবের কথা শুনতে চাই। আমি যদিও বলছি এটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস, কিন্তু মানে এটা এইবার মনে হয় আর কি যে একটু আপামর জনসাধারণের সাথে একাত্ম হয়েছে, এইটা পুরো ক্রেডিটটা আমার ক্লাবের। একজনের কথা না বললেই না, আমার অভিযান আসলে যে সমন্বয় করছিলেন, কোঅর্ডিনেট করছিলেন নেপাল সাইড থেকে, এদিকে আমার পরিবারের সাথে যোগাযোগ ফরহান ভাই। তো শুধু ফরহান ভাই না, আসলে এটা তো পুরোটা একটা টিম এফোর্ট। আমার মনে আছে এরা প্রত্যেক দিনই নাকি গিরি বলে আমাদের একটা জায়গা আছে চট্টগ্রামের কাজীর দেউড়িতে, ওখানে একটা ছোট্ট গিয়ার শপ, ওখানে 14 তারিখ থেকে 21 বা ইনফ্যাক্ট আমি না ফেরা পর্যন্ত প্রত্যেকদিন ওরা রাত 12টা-1টা পর্যন্ত ওখানটাই থাকতো, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে যে কিভাবে মানে একদম স্লাইটেস্ট কোনো যদি ইনফরমেশনও পাওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করতো। শুধু আমি উঠেছি একদমই না, আমি আমার ক্লাবকে নিয়ে উঠেছি এবং ক্লাবকে ছাড়া এটা শুধু একটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস ছিল, এটা পুরো দেশের লোক জেনেছে আসলে একটা ক্লাবের মাধ্যমে এটাকে একটা অভিযান যে এভাবেও হতে পারে, এইটা আসলে লোকের কাছে হয়তো জানান দেয়া গেছে। আগে হয়তো আমাদের দেশ থেকে আরো বেশ কবার ক্লাইম্ব হয়েছে, এটা ইনফ্যাক্ট আগের এভারেস্টাররাও বলছিলেন, ইনফ্যাক্ট নিশাতাপুই বলছিলেন যে এটা এত লোকের মাঝে ছড়িয়ে দেওয়া এটা তোমার ক্লাবের পুরো কৃতিত্ব দাবি করে আর কি। 2019-এ আপনি 64 জেলা পায়ে হাঁটলেন, 22-এ আমাদাবলাম সামিট করলেন, 23-এ আপনি কাশ্মীর কন্যাকুমারী সাইকেল চালালেন, 24-এ এভারেস্টে অ্যাটেম্প নিচ্ছেন। তো আপনার এভারেস্টে যেহেতু এটা খুব ঝুঁকিপূর্ণ, এই পথে গেলে মানে আমরা প্রতিনিয়তই ঘর থেকে বের হলে আমরা জানতে পারি, আমরা বলতে পারবো না যে আমরা ফিরে আসবো, তাও এই পর্বতারোহণে তো এরকম একটা থাকে যে ফিরবে কিনা। তো সেই সময় নিশ্চয়ই আপনার ফ্যামিলি একটু মানে ফ্যামিলিগত চ্যালেঞ্জটা কি মোকাবেলা করেছিলেন এবং ফিরে আসার পর ফ্যামিলি কি বলছে? যাওয়ার আগে আমার বাবা মা মোটামুটি এটা ব্যাপারটাতে অভ্যস্ত, আর আমার বড় ভাইয়ের একটা অবদান আছে, আমি কোথাও গেলে বাবা মার সাথে ওই সময় খুব ভালো যোগাযোগ রাখে এবং যোগাযোগ রেখে ওদেরকে আসলে নানানভাবে আসলে হচ্ছে জিনিসটাকে মিটিগেট করার চেষ্টা করে যে আমার শূন্যতাটুকু বা ওর কাছে অ্যাভেলেবেল যত ইনফরমেশন আছে ওটা দিয়ে। তো আর এমনিতে বাবা মা অভ্যস্ত, আমি প্রত্যেক বছর 20 দিন 1 মাসের জন্য যাচ্ছি, এটাতে তারা অভ্যস্ত। কিন্তু এবার মা হচ্ছে এবার খুব কান্নাকাটি করছিল প্রথম দিক থেকে, আবার মা এটাও জানে যে আমি যাবই, এবং মা কান্নাকাটি করার একটাই কারণ এটা পর্বতটা এভারেস্ট বলেই। তো এইটুকু চ্যালেঞ্জ ছিল।
ফেরার পরে বাবা মাও খুব এনজয় করছেন, যে এরকম সাধারণত যেটা হয় যে বাবার পরিচয়ে সন্তানের পরিচয় হয়। আবার বাবা মা হয়তো নানান জায়গায় এখন ইন্টারভিউ দিচ্ছেন, হয়তো খানিকটা সন্তানের পরিচয়, এটা আমার বাবা খুব গর্ব করে বলে। আপনার ডেইলি রুটিনটা আসলে কি ছিল, বা আপনি কোন রুটিন ফলো করেন একটু জানতে চাই। হ্যাঁ, আমি দিনটা খুব সকালে শুরু হয়, এবং আমি সপ্তাহে 4 থেকে 5 দিন হচ্ছে রানিং করি, অন্য দিনগুলোতে সাইকেলে বেরোই, অথবা হচ্ছে ব্যাকপ্যাক নিয়ে একটু লম্বা দূরত্বে হাঁটতে বেরোই। ব্যাগে হচ্ছে জিনিসপত্র নিয়ে, ব্যাগটা একটু ভারী থাকে, হাঁটার এই অভ্যাসটুকু থাকে। আর এরপরে এসে প্রথম যে জিনিসটা করি, কুল ডাউন করে এরপরে ক্রসফিট এক্সারসাইজেস, যাতে আমার দমটা বাড়ে। এরপরে কোর মাসল, তো এই ধরনের অ্যাক্টিভিটির জন্য শরীরের কোর মাসলগুলো একটু হচ্ছে টাফ থাকা প্রয়োজন, সে কোর মাসল আর প্রাণায়ামা করি, এইগুলো নিয়মিত করতাম। আর মাঝে মাঝে হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং বা হিট ট্রেনিং বলা হয়, এটা করতাম। এই জিনিসগুলো আমি নিয়মিত করি। আচ্ছা, আমরা জানি যে আপনি খুব অনেক বেশি বই পড়েন, আপনি লেখালেখিও করেন, বই পড়েন প্রচুর। একটু বই পড়া নিয়ে জানতে চাই, আপনার বই পড়ার হাতেখড়িটা কিভাবে হলো, বই পড়া শুরু হলো কিভাবে? বই পড়া শুরু হচ্ছে বড় ভাইকে দেখেই। বড় ভাই আমার প্রচুর বই পড়তেন এক সময়, ইভেন আমার সব ভাই বোনই আসলে বই পড়তো প্রচুর, এবং বেশিরভাগই সেবা প্রকাশনীর বই ছিল তখন, পেপার ব্যাগ যেগুলো পাওয়া যেত, ওগুলো পড়ে পড়েই হাতে খড়ি আর কি বলবো। একটা সময় শুধু ফিকশনই পড়েছি, পরে আমার নন ফিকশন নিয়েও খুব আগ্রহ জন্ম, এটা আসলে আমার বড় ভাইয়ের কারণে। আমার বড় ভাই একটা সময় প্রচুর নন ফিকশন বই পড়তে শুরু করে, এবং সে আমাদেরকে ইন্সপায়ারও করে। আচ্ছা, আপনার প্রিয় বই কি, বই কোনগুলো আসলে? অনেকগুলো বই, দু একটা নাম আমরা জানতে চাই। দু একটা নাম যদি বলি, ভ্রমণের বইয়ের কথাই বলি। ছবির দেশে কবিতার দেশে আমার খুব ফেভারিট বই সুনীলের। এছাড়া নবনীতা দেবসেনের কথা বলতে হবে, হে পূর্ণতম চরণের কাছে। পরিমল ভট্টাচার্য আমার খুব ফেভারিট রিসেন্ট টাইমসে, তার সাঙ্গিলা খোঁজে খুব প্রিয়, ডোডো পাখিদের গান, এক্স্যাক্টলি এটা খুব প্রিয়। বিভূতিভূষণের তো আসলে অলমোস্ট প্রত্যেকটা বই আর কি, আরণ্য কি বলি, চাঁদের পাহাড় বলি, এইরকম বইয়ের নাম বলে মনে হয় শেষ করা যাবে না। মুস্তফা আলী, হ্যাঁ, দেশে বিদেশে, বা অনেকগুলো বই আসলে। আচ্ছা, আপনার প্রিয় ব্যক্তিত্বকে, প্রিয় মানুষকে আপনার? আমি যদি বলি, শুধু কিছু মাউন্টেনিয়ার আছে যাদের এরা শুধু অসাধারণ ক্লাইম্বার বলে আমি এদেরকে পছন্দ করি এমন নয়, এরা অসাধারণ মানুষও। তো এরকম একজন আছেন কনরাড অ্যাঙ্কার, আমি ওনার একটা বই অনুবাদ করার আমার সুযোগ হয়েছে, ওনার অংশটুকু, এবং কনরাড অ্যাঙ্কার আমার খুব খুব প্রিয় একজন মানুষ। আপনি প্রথম প্রেমে পড়েছেন কত বছর, কবে? প্রথম প্রেমে পড়েছি মেডিকেলে ফার্স্ট ইয়ার থাকতে। তো আপনার হচ্ছে, আপনি ফেরার পর একটা রীতিমতো ভাইরাল হয়েছিল একটা ব্যাপার, যে আপনি বলেছিলেন যে প্রেমও করবো না, বিয়েও করবো না, এরকম একটা নিয়ে সবাই খুব মজা পেয়েছে সবাই। তো আপনার কি মনে হয় যে প্রেম, বিয়ে এসবের মধ্যে থাকলে মানুষ কি লক্ষ্যে পৌঁছাতে পারে না? অতীতে কি এরকম কোনো উদাহরণ নাই? আমার ক্ষেত্রে মনে হয় যে আমার আরেকটু ফোকাসড থাকা দরকার। আমি এখন আসলে যে অবস্থায় আছি, আমার যে বয়স, 10 বছর পরে আমি ক্লাইম্ব করতে গেলে আমার ফুসফুস আমাকে এত সাপোর্ট দিবে না, আমি শারীরিকভাবে খানিকটা অবশ্যই দুর্বল হব, এইজিং এর একটা প্রভাব অবশ্যই থাকবে। তো আমার এইটা মনে হয়, এটা আমার হাই টাইম, এটাতে আমি যে জিনিসটা করতে পছন্দ করি এটাতে ফুললি ডিভোটেড থাকা উচিত। আমি এটা বলছি না যে এগুলো করে কেউ লক্ষ্যে পৌঁছাতে পারবে না, বা এগুলো করা অসম্ভব, এমন কিছু নয়, কিন্তু আমার মনে হয় যে আমার ডিভোশনটা এই দিকে থাকা উচিত, থাকলে হয়তো আমার দ্বারা আরো হয়তো ভালো কিছু করা সম্ভব। আচ্ছা, আপনি যখন এভারেস্ট সামিট করলেন বা লোৎসে সামিট করলেন, এই গল্পগুলো আমরা ইতিমধ্যে আমরা জেনে গেছি বিভিন্ন মাধ্যমে। আপনি ফেরার পরে অনেক ঘটনা ঘটছে যে আপনি সারাদিনই ব্যস্ত থাকছেন, আপনাকে সবাই ডাকছে, আপনার অনেক ফলোয়ার্স বেড়ে গেছে, বা সারা দেশের মানুষই আপনাকে চিনছে। তো আপনার এমন কোনো ঘটনা আছে যেটা সব থেকে বেশি টাচ করেছে ফেরার পর? খুব সম্ভবত বাতিগড়েই, কদিন আগে, ওনার বয়স 75, একজন মহিলা এসছেন, ওনার সম্ভবত মেয়ের সাথে এসছেন, প্রোগ্রামের অলমোস্ট শেষের দিকে আর কি। তো উনি বলেছেন যে উনি জানতে পেরেছেন অনেক পরে প্রোগ্রামটার ব্যাপারে। উনি সামহাউ ইউটিউব বা এইসব সোশ্যাল মিডিয়া খুব
মোটামুটি এগুলাতে অভ্যস্ত আর কি। এবং উনি অলমোস্ট আমার সব ভিডিও দেখেছেন এবং ওনার দেখে মনে হয়েছিল যে আমি রক্ত মাংসের মানুষ না, এরকম মনে হচ্ছিল। এবং উনি এসে বলছে, বাবা আমি তোমাকে একটু ছুঁয়ে দেখবো। তো এইটা খুব মনে আছে আর কি। সারা দেশের মানুষ আপনাকে চিনছে, এমন কারণে হতে পারে যে প্রায় 1 যুগ পর বাংলাদেশ থেকে সফলভাবে একটা এভারেস্ট অভিযান হয়েছে, এটা একটা। আরেকটা হচ্ছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা বিস্তৃতি আছে, সারা দেশের মানুষ জানছে। আর একটা হতে পারে যে সবাই বলে, লোকে বলে বাবর আলী হচ্ছে ডাউন টু আর্থ, খুবই হাস্যোজ্জ্বল। মানে এটা কোন কারণটা আপনার মনে হয় যে মানুষ এত বেশি ভালোবাসছে আপনাকে? এটা মনে মানুষই ভালো বলতে পারবে, এটা আমার পক্ষে বলাটা মুশকিল। হয়তো হ্যাঁ, ওই যে অনেক যেটা বলছিলেন যে আমাদের মতো, এই আমি যদি সাবকন্টিনেন্টের কথাই বলি, এখন আমি অনেক বছর ধরে মাউন্টেনিয়ারিং করি আর কি, কিন্তু কেউ আমাকে চিনতো না, আমাদেরকে কেউ ওভাবে চেনে না। আমার হয়তো অন্য অনেক অ্যাডভেঞ্চার আছে, ওগুলা নিয়ে হচ্ছে কেউ জানে না। এইটা সম্ভবত হচ্ছে আমাদের, মানে আমি যেটা বলছিলাম যে এই উপমহাদেশে ততক্ষণ পর্যন্ত কাউকে মাউন্টেনিয়ার হিসেবে গণ্য করা হয় না যতক্ষণ না সে এভারেস্ট ক্লাইম্ব করছে। এটা আমাদের দেশে হয়ে থাকে। তো এটার মনে মূল কারণ, মানে হয়তো এভারেস্ট আমার ক্লাইম্ব করার বা ছোঁয়ার সুযোগ হয়েছে। একটা স্বপ্ন পূরণ হলে মানুষের আরও কয়েকটা স্বপ্ন তৈরি হয়। তো আপনার আসলে এভারেস্ট এবং লোৎসে সামিট করার পর আর কি প্ল্যান আছে? টোটাল পৃথিবীতে 14টা 8000 মিটার পর্বত আছে। সবাই বলছে আরো 12 বাকি আছে, আরো 12টা। এবং আমারও মনে হয় যে ওইদিকেও আমার একটু নজর দেওয়া উচিত। আর আরেকটা ডেফিনেটলি বলতে চাই যে কোনো একটা আনক্লাইম্ব মাউন্টেন ক্লাইম্ব করা। আচ্ছা, আপনি যখন এভারেস্টে ছিলেন, বেস ক্যাম্পে ছিলেন, আমরা দেখেছি যে আপনি যে কি এজেন্সি থেকে গিয়েছেন, ওইখানে আরও বেশ কয়েকজন ক্লাইম্বার ছিলেন এবং তাদের সাথে আপনার অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। তো ওদের ওই কিছু যদি একটু স্মৃতিচারণ করেন এবং তাদের সাথে এখন আপনার যোগাযোগ হয় কিনা? 4 জনের টিম ছিলাম, এর মধ্যে উষাদি একজন। তো উষাদির সাথে আজকেও কথা হয়েছে এবং উনি এভারেস্টে প্রথমবার ওনার খুম্বু যখন উনি আসলে ক্রস করেন, উনি ওই সময় ডিসিশন নেন যে উনি আর কখনো পাহাড়ে আসবেন না, এটাই ওনার শেষ পাহাড়। আর কোনো 8000 মিটার বা এমন তো কিছু না, আর কখনো উনি পাহাড়েই যাবেন না। এই মাউন্টেনটা ক্লাইম্ব করতে পারলে উনি আর কখনো পাহাড়ে যাবেন না। এবং উনি ক্লাইম্ব করেছেন সাকসেসফুলি। এবং আজকে উনি বলছিলেন যে, আজকে কথা হচ্ছিল আমার সাথে, তো আজকে বলছিলেন যে মানে আবার কবে পাহাড়ে ফিরবে, উনি এটার জন্য ওয়েট করে আছে এখন থেকে। এইটা সবসময় হয়, মাউন্টেনিয়ারদের ক্ষেত্রে সবসময় হয়, যখন তারা পাহাড়ে থাকে তখন তারা ভাবে কবে নিচে নামবে, নিচে নামার পরের মানে বা সমতলে আসার পরে তখন আবার তারা উদ্গ্রীব হয়ে থাকে কবে আবার পাহাড়ে ফিরবে। আজকে আমার আরেক বন্ধুর সাথে কথা হয়েছে, ও ইন্ডিয়ান, সবিতা। তো প্রকৃতির দুর্গমতার মধ্যে গেলে হচ্ছে মানুষ চেনা যায়। তো এই পাহাড়ের বন্ধুত্ব, এটা আমার মনে হয় এদের এই যোগাযোগটুকু আজীবন থাকবে এবং ওদের সাথে এত 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 স্মৃতি আছে আর কি। মানে একটা দুটো বলতে গেলেও মনে হয় অনেকটুকু সময় চলে যাবে, সেদিকে আর যাচ্ছি না। কিন্তু এই বন্ধুত্বটুকু আমি জানি যে এরকম আমার আগের পাহাড়ের বন্ধুত্বগুলোর সূত্র ধরেই বলতে পারি এই বন্ধুত্বটুকু অনেকদিন পারসিস্ট। আপনার তো এবারের অভিযানে অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে, যেমন আপনি বেস ক্যাম্পে বিয়ে দেখেছেন, আপনি প্রথম ডেড বডি দেখেছেন, অনেক পুরনো ডেড বডি দেখেছেন এবং একেবারে 2-1 দিন আগের এরকম ডেড বডিও দেখেছেন। সব এই জার্নিতে সবচেয়ে স্মরণীয় ঘটনা কোনটা এভারেস্ট চূড়ায় ওঠা পর্যন্ত? যদি আমি অনেকদিন পরও কোনো কিছু স্মরণ রাখি, সেটা মনে হয় যে সেই মঙ্গোলিয়ানের ডেড বডি দেখাটা। কোথায় দেখেছিলেন এটা? এভারেস্ট আমি যখন চূড়ার দিকে যাচ্ছিলাম, এভারেস্টের 4 নম্বর ক্যাম্প থেকে চূড়ার দিকে যখন সামিট পুষে যাচ্ছিলাম, তখনই এই ডেড বডিটা দেখি ব্যালকনির খানিকটা উপরে। আমি জানতাম যে ওরা ওখানটাই আছে এবং ওরা মিসিং ছিল এবং মাত্র 4 দিন আগে মারা গেছে, যাকে আমি চিনতাম, যার সাথে আমার কথা হয়েছে। তো এরকম কাউকে, এবং সে খুব স্ট্রং ছিল, খুব মোটিভেটেড ছিল, এবং এরকম কাউকে এরকম পরিণতি মানে বরণ করতে দেখা, এটা আমার অনেক দিন মনে থাকবে আর কি। এইখানে আসলে সবসময় যে প্রকৃতি যে মানে ডিসাইসিভ ফ্যাক্টর, এইটা আরেকবার মানে প্রমাণিত হলো। আপনি এভারেস্টে যাওয়ার আগে যে চ্যালেঞ্জগুলো ফেস করেছেন ফান্ডিং নিয়ে, তো আপনার কি মনে হয় সামনে আবার একই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে? আমি চাই তো ডেফিনেটলি আমার এই জার্নিগুলো স্মুথ হোক অনেক, এটার জন্য আমাকে খুব বেশি ভুগতে না হোক, মানে অর্থের পাহাড়টা ডিঙানোটা অ্যাটলিস্ট আমার জন্য যাতে একটু সহজ হয়। আপনি এবার ফিরে আসার পর
এত মানুষ আপনাকে চিনছে, মানে 2 মাস বা 3 মাস আগের থেকে, আপনার কি মনে হলো যে দেশের প্রতি এখন আপনার এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয়েছে? এইটা অনেকটুকুই মনে হয়, এবং অনেকেই আমাকে হয়তো এখন আমার আশপাশের লোকজনে ভিজুয়ালাইজ করছে যে আমি দেশের পতাকা হাতে আরো অনেকগুলা টেকনিক্যাল মাউন্টেনের চূড়ায় দাঁড়াবো, বা ওরা সেই পতাকাটা হয়তো আমার হাতে দেখছে। তো এই দিক থেকে চিন্তা করলে আমি বলবো ডেফিনেটলি শুধু দেশের প্রতি এবং আমার এই মাউন্টেনিয়ারিং কমিউনিটি বলি, বা এদের যে এক্সপেকটেশন, তো এইটুকু মনে হয় আমাকে পরবর্তী অবশ্যই সার্ভ করতে হবে। আচ্ছা, এই কমিউনিটির এক্সপেকটেশন আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ না নিজের আনন্দ বেশি? ধরা যাক যে আমরা তো প্রথম আনন্দের জন্যই যাই। একদম আমার কাছে অবশ্যই আনন্দটা ইম্পর্টেন্ট। অবশ্যই আমি ওর দিনই ক্লাইম্ব করতে যাই ওর দিন আমি আসলে এটাতে আনন্দ পাই। হ্যাঁ, আমি এটা উপভোগ করি যেদিন থেকে হচ্ছে মনে হবে যে এইটার যে শারীরিক শ্রম সেটা আমার জন্য বোঝা হয়ে যাচ্ছে, সেদিন থেকে আমি আর ক্লাইম্ব করব না। আপনার প্রিয় খাবার কি? মিক্সড ভেজিটেবল আমার খুব প্রিয় খাবার। মাশরুম আমি খুব পছন্দ করি, আর অ্যাজ এ চাটগাঁয়া আমি যদিও অনেক বেশি রেড মিট খাই না, মেজবানি মাংস আমি খুব পছন্দ করি। আচ্ছা, আপনি কবিতা পছন্দ করেন? না, আমি কবিতা খুব একটা পছন্দ করি না আমি। আচ্ছা, আপনার প্রিয় মুভি কি, কোনগুলা? দু একটা নাম জানতে চাই। আমি জানি আপনি অনেক মুভি টুভিও দেখেন। দ্য নর্থ ইস্ট আমার খুব প্রিয় মুভি, মেরু ডকুমেন্টারিটা আমার খুব প্রিয়, ওয়াইল্ডেস্ট ড্রিম আমার ফেভারিটের মধ্যে, আর বাংলা মুভির মধ্যে অনেক আছে, পথের পাঁচালী খুব প্রিয়। লেখালেখির কি অবস্থা এখন? আমরা জানি যে আপনার 3টা বই আছে, আপনি লেখালেখিটা আসলে কতটা উপভোগ করেন, বা প্রফেশন হিসেবে কি লেখালেখিকে নেয়ার কোনো ইচ্ছে আছে? না, মনে হয় আমাদের দেশে লেখালেখি করে জীবন চালানো বা জীবিকা নির্বাহ করা বেশ মুশকিল আমার পার্সোনালি মনে হয়। আমার মনে হয় না এটা জীবিকা হিসেবে খুব ভালো। শখ হিসেবে বা বছরে আমার অভিজ্ঞতাগুলো লিখে ফেলা সেটা অন্য ব্যাপার। আর এই মুহূর্তে 3টা বই লিখেছি আমার। এখন তো সবাই বলছে এভারেস্টের বই কবে আসবে সেটাও জানতে চাই। আমার এবার যদি একদম দিনলিপি লেখার ইচ্ছা ছিল না, তো পরে দেখা যাচ্ছে যে কি করবো, আচ্ছা লিখি, ওই সেন্স থেকে আসলে লেখা হয়েছে। এবার একদমই দিনলিপি লেখার ইচ্ছা ছিল না। আর যদি বই লেখালেখির কথা বলি, এই মুহূর্তে আমার হাতে আসলে দুটো বই মাথায় ঘুরছে। মাউন্ট আমাদ আবলামের বইটা করার ইচ্ছা আছে, এটা করে ফেলা উচিত আমার মনে হয়। আর কাশ্মীর থেকে কন্যাকুমারী, ওটাতে খুব বেশি ব্যাক পেতে হবে না, অনেকটুকু দিনলিপি লেখা আছে, এটা হয়তো 2-3 বার ম্যানুস্ক্রিপ্টটা নিয়ে বসতে হবে। ভালো লাগার কাজ নেশা, পাহাড়ে যাওয়া, এর বাইরে আপনার শখ কি আসলে? হ্যাঁ, বই পড়তে খুব ভালো লাগে, এটা আমার ফেভারিট টাইম পাসের মধ্যে একটা। ইভেন আমাকে আমার কোনো একটা অভিযান সামনে নিজেকে প্রিপেয়ার করতেও ভালো লাগে ওই সময়টুকুতে। ওইটা আমি খুব এনজয় করি, যে নিজেকে প্রিপেয়ার হচ্ছি, নিজেকে দেখছি যে আগের চেয়ে একটু ভালো করছি, এই স্যাটিসফ্যাকশনটুকু আমার খুব ভালো লাগে। আপনার মতো ফিটনেস ধরে রাখতে হলে তরুণদের আসলে কি করতে হবে? সবার আগে তো নিজেকে শারীরিকভাবে তৈরি করতে হবে। আমার মনে হয় এটা ওই যে আমি সবসময় বলি, এটা আসলে স্পোর্টসের চেয়ে লাইফস্টাইলই অনেক বেশি। তো ফিট রাখাটা শুধু তো আমি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখি সেটাও না, জিভটাকেও কন্ট্রোলে রাখতে হবে। সেটা দুটো ক্ষেত্রেই, কথা বলার ক্ষেত্রেও, হ্যাঁ, খাওয়া দাওয়ার ক্ষেত্রে। তো এটাও খুব ইম্পর্টেন্ট। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, খাবারটা খুব টাইমলি খাওয়াটা উচিত আর কি। এটা হয়তো অনেকে, আমরা যারা আসলে মাউন্টেনিং করি ইয়াং, অনেকে একটু রাত জাগার অভ্যাস আছে, তো এইগুলো আসলে অ্যাভয়েড করাটাই ভালো, এবং অ্যাক্টিভিটিগুলো সকালে করলে শরীরটা একটু ফিট থাকে, এটা আমার পার্সোনাল মতামত। অনেক ধন্যবাদ আপনাকে বাবর আলী, আপনি এতক্ষণ ধরে আমাদেরকে সময় দিলেন, এবং আমরা নিশ্চয়ই আপনার আগামী কোনো অভিযান নিয়ে এভাবেই গল্প করতে বসবো, এবং দর্শকরা জানবে আপনার নতুন অ্যাডভেঞ্চারের গল্প। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।